ওয়েলকাম টু মাই ক্লাস পাওয়ার অফ সায়েন্স। আজকে আমরা শুরু করতে চলেছি নতুন একটি টপিক, জল বা ওয়াটার, চ্যাপ্টার 4.6, ক্লাস 9। ক্লাস 9-এ তোমরা জল সম্পর্কে যেগুলো যেগুলো জানবে সেগুলো কিন্তু তোমরা এর আগে কিন্তু জানোনি। তোমরা জল সম্পর্কে অনেকদিন ধরেই পড়ছো। তোমরা প্রত্যেক দিনই কিছু না কোনো না কোনো কাজে জল তোমরা ব্যবহার করছোই, এবং জল একটি অপরিহার্য উপাদান আমাদের লাইফে। জলটি খুবই গুরুত্বপূর্ণ দ্রব্য আমাদের লাইফে। জল ছাড়া আমাদের একটি দিনও চলবে না। জলটি খুবই গুরুত্বপূর্ণ জিনিস। আচ্ছা, জল সম্পর্কে তোমরা আগেও জেনেছো, কিন্তু এখন যেগুলি জানবে সেগুলি খুবই ভালো এবং খুব ইন্টারেস্টিং জিনিস। আচ্ছা, বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। ফার্স্টেই জলের কয়েকটি ধর্ম। আচ্ছা, জলের কয়েকটি ধর্ম বলতে আমরা বুঝি যে জলের মধ্যে কি কি থাকে, একটি আমরা খুব শর্ট জিনিস জেনে নিচ্ছি। জলের কয়েকটি ধর্ম। আপেক্ষিক তাপ। আপেক্ষিক তাপকে আমরা দুভাগে ভাগ করে থাকি সাধারণত। সেটি হলো 1, সিজিএস পদ্ধতিতে, 2, এসআইতে। সিজিএস ও এসআই। সিজিএস পদ্ধতিতে জলের আপেক্ষিক তাপ হলো 1 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, এবং এসআই পদ্ধতিতে জলের আপেক্ষিক তাপ হলো 4200 জুল পার কেজি। আচ্ছা, এটা গেল 1 নম্বর। এবার 2 নম্বর। 2 নম্বর হচ্ছে জলের হেমাঙ্ক। জলের হেমাঙ্ক অর্থাৎ জল যত ডিগ্রি টেম্পারেচারে একটি সলিড অর্থাৎ বরফে পরিণত হয়। তোমরা যখন জলকে জমাও, বিভিন্ন ধরনের শেপে তোমরা জমাও। অনেকে চারকোনা, গোল, স্টার, বিভিন্ন ধরনের শেপে তোমরা জমাও। সেই জল যে জমাট বাঁধে, সেই জমাট বাঁধার টেম্পারেচারটি হলো 0 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ জল জমতে যে সেলসিয়াস দরকার হয় সেটি হলো 0 ডিগ্রি সেলসিয়াস। এবার স্ফুটনাঙ্ক। স্ফুটনাঙ্ক হচ্ছে জল যত ডিগ্রি সেলসিয়াসে ফুটতে আরম্ভ করে। যখন তোমরা জল গরম করবে, অতিরিক্ত তাপ দিলে দেখবে জলটি ফুটে যাচ্ছে, টকবক টকবক করে জলটা ফুটছে। তখন জলের যে স্ফুটনাঙ্ক, অর্থাৎ যতটা তাপ দিলে জল ফুটতে আরম্ভ করবে, সেটির পরিমাণ হলো 100 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, এটা গেল 3 নম্বর। এবার হচ্ছে 4 নম্বর। 4 নম্বর হচ্ছে বহুমুখী দ্রাবক। জল একটি বহুমুখী দ্রাবক। কথার অর্থ হলো জল বিভিন্ন জিনিসের সঙ্গে কিন্তু মিশতে পারে। যেমন ধরো, এখানে তুমি একটি দ্রবণ তৈরি করছো। একটা গ্লাস নিলাম আমি। এখানে হচ্ছে এতটা জল আছে, এখানে দিচ্ছি তুমি হচ্ছে চিনি। জল চিনি মিলে একটি দ্রবণ তৈরি হচ্ছে। হ্যাঁ, এখানে জল হচ্ছে দ্রাবক আর চিনি হচ্ছে দ্রব্য। মানে দ্রব্য অর্থাৎ যে জিনিসটা জলের মধ্যে দেওয়া হয় সেটি হচ্ছে দ্রব্য, আর যার মধ্যে সেটি মেশে সেটি হলো দ্রাবক। আচ্ছা, এটা তোমাদের কিন্তু পরীক্ষা কিন্তু কোশ্চেন আসতে পারে, দ্রব্য কাকে বলে, দ্রাবক কাকে বলে, এটা তোমরা জেনে রাখলে। আচ্ছা, এবার এভাবে যে জল একটি যে মিশ্রণ তৈরি করে অন্য জিনিসের সঙ্গে মিশে, একে আমি একটি দ্রাবক বললাম। এটি একটি এক্সাম্পল। এছাড়াও আরো প্রচুর আছে, আমি একটি দিলাম। আচ্ছা, এবার আমরা জেনে নেব জলের কয়েকটি অবস্থান। জলের কয়েকটি অবস্থা মানে কয়েকটি স্টেজ। জলের কয়েকটি স্টেজ। আচ্ছা, ফার্স্ট 1 নম্বর হচ্ছে কঠিন, 2 নম্বর তরল, 3 নম্বর উদ্বায়ী। উদ্বায়ী কথার অর্থ হলো তোমরা যখন জলকে ফুটতে আরম্ভ করবে, ধর এ দেখো কিছুটা এরকম। তোমরা হচ্ছে এখানে এই ধরো আগুন এখান থেকে যাচ্ছে, এখানে একটি ধরো পাত্র রয়েছে। হ্যাঁ, এই পাত্র থেকে যখন জল এখন করে যখন তোমরা অতিরিক্ত হিট দেবে, তখন কিন্তু এখান থেকে জল কিন্তু বাষ্প হতে শুরু করবে। এই যে উদ্বায়ী মানে
উঠতে শুরু করবে, মানে উবে যেতে শুরু করবে, সেটিকে আমরা বলি বাষ্প। এই যে এটিকে বলা হচ্ছে বাষ্প। এটি হচ্ছে জলের একটি অবস্থা। আরেকটি জল, অর্থাৎ এই যে লিকুইড, লিকুইড হচ্ছে এই যে তরল, তরলকে বলা হচ্ছে জল। মানে জলের যে লিকুইড অবস্থা সেটিকে বলা হচ্ছে জল। আর হচ্ছে জলের যে কঠিন অবস্থা, তরলের যে কঠিন অবস্থা সেটিকে বলা হচ্ছে বরফ। আচ্ছা, জলের ধরো এই যে একটি কিউব আকৃতি, ধরো একটি বরফের টুকরো, এটি হচ্ছে জলের বরফ অর্থাৎ কঠিন অবস্থা। হ্যাঁ, তিনটে অবস্থা তোমরা জেনে নিলে। এর একটু লিখে নাও, নোট ডাউন করে নাও, আমি সরে যাচ্ছি। আচ্ছা, এবার আমরা পরের জিনিস আমাকে জেনে নিচ্ছি। আশা করি তোমার লেখা হয়ে গেছে, আমি মুছে দিচ্ছি এটাকে। আচ্ছা, এতক্ষণ তোমরা জানলে জলের বিভিন্ন ধরনের বৈশিষ্ট্যগুলি। এবার জল কোথায় কোথায় ব্যবহৃত হয়। জল সাধারণত ব্যবহৃত হয় কৃষি জমিতে, চিকিৎসার ক্ষেত্রে, তারপরে হচ্ছে রান্নার কাজে, আমাদের দৈনন্দিন জীবনে সব জায়গাতেই কিন্তু জল কিন্তু আমাদের প্রয়োজন। আচ্ছা, এবার ধরো জল আমরা কিন্তু মানে এখন একটা এক্সাম্পল দিচ্ছি, তার মাধ্যমে মানে বুঝতে পারবো জল কতটা গুরুত্বপূর্ণ। ধরো বিজ্ঞানীরা মহাকাশের বাইরে, অর্থাৎ পৃথিবীর বাইরে যদি কোনো প্রাণের অস্তিত্ব কোথাও খুঁজতে চায়, তার আগে কিন্তু তারা সবচাইতে আগে খোঁজে যে সেখানে জলের অস্তিত্ব রয়েছে কিনা। জল থাকলেই সেখানে প্রাণ থাকবে, প্রাণ সৃষ্টি করা যাবে ওখানে। যদি জল থাকে তবে এটি সম্ভব। এছাড়াও ধরো আমাদের কোষীয় উপাদান, উদ্ভিদ ও প্রাণী সবার ক্ষেত্রেই কোষেই একটি বিশাল উপাদান হলো জল। জল সাধারণত আমাদের কিন্তু শরীরের 90%টাই কিন্তু তৈরি জল দিয়ে। আমরা এটাও জানি পৃথিবীতে 3 ভাগ জল এবং 1 ভাগ স্থল। জল, আমরা কিন্তু সমস্ত প্রকারের জল কিন্তু আমরা ব্যবহার করতে পারি না। পৃথিবীতে 3 ভাগ জল 1 ভাগ স্থল হলেও আমাদের কিন্তু জল কিন্তু খুব সাবধানতার সঙ্গে ব্যবহার করতে হয়, কারণ যত সমুদ্রের জল আছে সেগুলো কিন্তু পানের যোগ্য নয়। এই জল কিন্তু পানের যোগ্য নয়। আমরা সারাদিনে যে সমস্ত কাজগুলি করছি, রান্না হোক, খাওয়া হোক, বিভিন্ন হাত মুখ, চোখ মুখ, স্নান ধান, সবকিছু ধোয়া বা স্নান করার ক্ষেত্রে কিন্তু আমরা সেই পানীয় জলটাকে ব্যবহার করছি। সেই পরিশুদ্ধ জলটাই কিন্তু ব্যবহার করছি আমরা সব সব কাজের ক্ষেত্রে। এটা কিন্তু পরবর্তীতে এই যে একটা লিমিটেড স্টক, জলের যে একটা লিমিটেড স্টক রয়েছে, এটা কিন্তু ধীরে ধীরে কিন্তু ফুরিয়ে আসছে। অতএব জল কিন্তু আমাদের খুব সাবধানতার সঙ্গে ব্যবহার করাটা খুবই দরকার। আসো এবার আমরা জেনে নেই যে কি কি জিনিস থাকলে আমরা সেই জলটিকে পানীয় জল বলতে হবে, এবং সেটিকে যা না থাকলে সেটিকে আমরা অপানীয় জল বলতে পারবো। চলো আমরা শুনে নিচ্ছি। আচ্ছা, এবার আমরা জেনে নেব যে জল কয় প্রকার। জল সাধারণত 2 প্রকার হয়ে থাকে, মৃদু জল এবং ক্ষারীয় জল। ক্ষারীয় জল সমুদ্রের জল কে আমরা বলে থাকি ক্ষারীয় জল। এবং মৃদু জল বা মিষ্টি জল, মিষ্টি জল হচ্ছে জলটা তো মিষ্টি হয় না, আমরা বলে থাকি এটি হচ্ছে যে জলকে আমরা সাধারণত পানীয়ের কাজে মানে আমরা যে জলটাকে পানের কাজে ব্যবহার করে থাকি, মানে যে জলকে আমরা পান করে থাকি, সেটাকে আমরা বলি কিন্তু মৃদু জল। আচ্ছা, এই দুটি জলকে তোমরা খুব সহজে চিনতে পারবে মানে একটি সুন্দর পরীক্ষার মাধ্যমে। এটি হচ্ছে তোমরা যে বাড়িতে যখন তোমরা গায়ে সাবান দাও, বা তোমাদের মায়েরা যখন কাপড় কাচে, তখন হচ্ছে দেখবে যে জলের মধ্যে কিন্তু সাবান বা সার্ফ হালকা ঘষলেই কিন্তু ফেনার সৃষ্টি হয়। কিন্তু সমুদ্রের জলে কিন্তু সেই জিনিসটা খুব সহজেই তৈরি হয় না। সেটা কিন্তু খুব ঘষাঘষির পরে কিন্তু একটু আংশিক মাত্রায় কিছুটা মাত্রায় ফেনা তৈরি হয়। হ্যাঁ, এরই মাধ্যমে তোমরা কিন্তু মৃদু জল এবং ক্ষারীয় জলের মধ্যে তফাৎটা বুঝতে পারবে। আচ্ছা, জলের ক্ষরতার কারণ ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, তারপরে হচ্ছে সোডিয়াম, আয়নের সালফেট, বিভিন্ন জিনিস এরা বাইকার্বনেট হিসাবে লবণ রূপে জলে দ্রবীভূত থাকে বলে জলটা কিন্তু ক্ষর হয়। আচ্ছা, জলের ক্ষরতা কিন্তু 2 ধরনের হয়ে থাকে, স্থায়ী ক্ষরতা এবং অস্থায়ী ক্ষরতা।
অস্থায়ী ক্ষারতা হচ্ছে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং কার্বন, এরা বাইকার্বনেট লবণ হিসেবে জলে দ্রবীভূত থাকলে সেটিকে, সেই যে ক্ষতটি হয় সেটিকে আমরা কিন্তু অস্থায়ী ক্ষারতা বলে থাকি। এবং স্থায়ী ক্ষারতা ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং আয়রন, এরা ক্লোরাইড বা সালফেট লবণ হিসাবে দ্রবীভূত থাকলে এটি যে ক্ষয়তার সৃষ্টি করে সেটি কিন্তু স্থায়ী ক্ষয়তা। আচ্ছা, জলে কিন্তু জলকে আমরা একদম নিউট্রাল বা প্রথমে বলি, কিন্তু জলের পিএইচ কিন্তু সবসময় কিন্তু 7 হয় না। 6.5 থেকে 8.5 এর মধ্যে যে জলটি থাকে সেটি কিন্তু একদম খাওয়ার জন্য উপযোগী বা বেস্ট ওয়াটার। ঠিক আছে, সেই জলটি খাওয়া যায়, পান করা যায়। কিন্তু এইটার বেশি বা এটার কম যদি হয় তবে কিন্তু সেই জল কিন্তু পানের উপযোগী নয়। হ্যাঁ, আচ্ছা, এই যে পিএইচ এর যে আর্সেনিক, তারপরে আরো বিভিন্ন যেগুলো আছে সেটা আমি চারটা যে সাইডে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এখানে আছে চারটা, তোমরা একটু নোট করে। আচ্ছা, জলটা আজকে এই পর্যন্তই রাখছি। আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। এর নেক্সট পার্টে আমরা জল দূষণ এবং আরো বিভিন্ন যেগুলো আছে সেগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। থ্যাংকস ফর ওয়াচিং।